গাড়ি জগতের সব থেকে বেটার গাড়ি হচ্ছে মানে শক্তপোক্ত গাড়ি হচ্ছে এক্স করোলা জি করোলা। এখন অনেকেই টেনশনে পড়ে যায় যে আমি এক্স করোলা জি করোলা গাড়িগুলো যদি কিনতে যাই তাহলে আমার বাজেটটা আসলে কত রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, এটার কন্ডিশন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার গাড়ি সারাইতে সারাইতে আপনি অস্থির হয়ে যাবেন। 3 দিন চালাইতে পারবো, 3 দিন পরে কিন্তু আবার আর একটা পেমেন্ট আমাকে দিতে হবে, মানে যে কয় টাকা জমবে ওইটা কিন্তু তাকে দিতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কিভাবে জমে। ধরেন আমি একটা ট্রিপ নিয়ে গেছি, সেই ট্রিপটার ভাড়া হলো 500 টাকা, যেটা এখন আর কোনো যাত্রী উঠাইতে পারবো কিনা সেটা আমি কনফার্ম না। উঠাইতে পারবো না, এটা পরিষ্কার করা লাগবে, পরিষ্কার ছাড়া আর সম্ভব না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি তিক্ত কিছু প্রশ্নের অ্যান্সার দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে ভাইয়া, আপনি যে 1-1.5 লাখ টাকা মাস ইনকাম করেন সেটা কিভাবে করেন বা কিভাবে করা পসিবল। আবার কেউ কেউ প্রশ্ন করেন, ভাইয়া আমি প্রতিদিন কি 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, করতে পারবেন, সে বিষয়ে বলবো। আবার কেউ কেউ বলতেছেন, ভাইয়া আমি কোন গাড়িগুলো কিনলে আমি সহজেই সেই গাড়িগুলো দিয়ে প্রতিদিন 4,000 5,000 টাকা ইনকাম করতে পারবো, এবং সেই গাড়িগুলোর মডেল কি, এবং সেই গাড়িগুলোর দাম কত, এবং সেই গাড়িগুলো কোথায় পাওয়া যাবে, কত টাকা বাজেটে পাওয়া যাবে। এই সকল প্রশ্ন কিন্তু আমার কাছে অনেক আসে থাকে, এবং বিশেষ করে এই সকল প্রশ্নের সম্মুখীনই আমার বেশি হতে হয়। তাই এই সকল প্রশ্নের ভিডিওর অ্যান্সার দেব, আর আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে সাজাবো এই সমস্ত বিষয় নিয়ে। তবে আজকে আমি শুক্রবার হিসাবে কত টাকা ইনকাম করতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো এই ভিডিওর মধ্যে মধ্যে আপনাদেরকে এই প্রশ্নের অ্যান্সারগুলো দেবো, এবং এই ভিডিওটা দেখলে আপনি এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তবে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি পাঠাও বা রাইড শেয়ার করে যদি টাকা ইনকাম করতে চান, তাইলে সর্বপ্রথমে আপনার ভালো একটা গাড়ি প্রয়োজন। আর সেই ভালো গাড়িটাই আপনি কত টাকা বাজেট করেছেন সেইটার উপরে নির্ভর করে। যেমন ধরেন, গাড়ি জগতের সব থেকে বেটার গাড়ি হচ্ছে মানে শক্তপোক্ত গাড়ি হচ্ছে এক্স করোলা জি করোলা। তো তারপরে যদি আপনি যান এক্সিও, এলিয়ান, প্রিমিও, এই গাড়িগুলো আছে, তবে এগুলোর বাজেটটা একটু বেশি। এই কারণে আমরা বলে থাকি রাইড শেয়ার করার জন্য এক্স করোলা জি করোলাটা সব থেকে বেশি বেটার। এখন অনেকেই টেনশনে পড়ে যায় যে আমি এক্স করোলা জি করোলা গাড়িগুলো যদি কিনতে যাই তাহলে আমার বাজেটটা আসলে কত রাখা প্রয়োজন। এইটা আসলে অনেকেই চিন্তার মধ্যে পড়ে যায়। তো চিন্তার কিছু নেই, আমি বলে দিব। বিশেষ করে আপনারা এই কথাগুলো যদি মাথায় রেখে আপনারা গাড়ি ক্রয় করেন তাহলে অবশ্যই জিতবেন। আর বিশেষ করে আপনাদের সব থেকে বড় যে ফ্যাক্টর আছে সেটা হচ্ছে যে গাড়ি কেনার আগে অবশ্যই আপনি ভালো একটা মেকার দেখে, মেকার জেনে শুনে মেকারকে নিয়ে যাবেন, যে সেই যেন ভালোভাবে গাড়িটা দেখে শুনে কিনতে পারে। তো তাকে ধরেন যদি 1,000 1,500 টাকাও দেওয়া লাগে তাহলে তাকে নিয়ে যেয়ে দেন গাড়িটা ভালোভাবে দেখে শুনে কিনতে হবে। বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাজেটটা হচ্ছে 10,50,000 থেকে 11 লক্ষ টাকা। তবে 12-13 লক্ষ টাকাতেও কিন্তু এক্স করোলা জি করোলা গাড়িগুলো পাওয়া যায়। তবে হ্যাঁ, আমি কিন্তু 6 লক্ষ 7 লক্ষ টাকার প্রো বক্স গাড়ি নিয়ে কথা বলবো না, কারণ 6 লক্ষ 7 লক্ষ টাকার প্রো বক্স গাড়িগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটিতে হয়। এটা নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তবে হ্যাঁ, আপনারা যদি এক্স করোলা কিনতে যান তাহলে 10,50,000, আর যদি জি করোলা কিনতে যান এটাও 10,50,000 থেকে শুরু করে যারা 11 লক্ষ টাকার ভিতরে গাড়ি কিনবেন, আপনাদের এই কোয়ালিটির গাড়ি কিংবা এই ধরনের গাড়িটা আপনাদের বেস্ট হবে। এখন এইটার উপরে কন্ডিশন ভেরি করে যে কন্ডিশন আসলে কেমন। কারণ যদি আপনি 2001 থেকে 2003-4 মডেলের গাড়ি কিনতে চান তাহলে 10,50,000 টাকার গাড়িগুলো আপনার জন্য বেস্ট হতে পারে। আর যদি আপনি 4 মডেল কিংবা 5 মডেলের গাড়ি কিনতে চান, জি করোলা কিংবা এক্স করোলা, তাইলে আপনার জন্য মোটামুটি ধরেন 11,50,000 টাকা বেস্ট হতে পারে এই গাড়িগুলো। তবে হ্যাঁ, এটার কন্ডিশন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার গাড়ি সারাইতে সারাইতে আপনি অস্থির হয়ে যাবেন। বিশেষ করে আপনার পায়ের নিচের জোতা কিন্তু ক্ষয় হয়ে যাবে গ্যারেজে নিতে নিতে। সুতরাং কন্ডিশন দেখার জন্য আপনার ভালো একটা মেকার নিয়ে গাড়িটা কিনতে যাওয়া বেটার। তো এই প্রশ্ন সম্পর্কে আরও কিছু অ্যান্সার আপনাদের দেব। আগে আমি গ্যাস নিতে আইছি, দেখি গ্যাসের কত প্রেশার আছে। গ্যাসের প্রেশার আছে 170, এবং মোটামুটি 170 খারাপ না, শুক্রবার হিসাবে ভালোই। এই 170 প্রেশারে যদি আমি আজকে 2,2500 টাকা ইনকাম করতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ। তবে শুক্রবারে বেশি একটা ট্রিপ হয় না, যদি কপালে মিলে যায় 2,2500 টাকা ইনকাম করা পসিবল।
তো এই তো চলেন আপনাদের আরও কিছু প্রশ্নের অ্যান্সার দিই এবং এ সম্পর্কে কিছু আলাপ আলোচনা করি। এই ভিডিওটা আসলে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব যে রাইড শেয়ার করতে গেলে আপনার খরচ কত হতে পারে, কত টাকা খরচে কত ইনকাম হতে পারে, সকল বিষয়গুলো জানতে পারবেন। তো এখানে 362 টাকার গ্যাস আমি ঢুকাইছি। তো এই 362 টাকার গ্যাস দিয়ে আমি কত কিলোমিটার চালাইতে পারি সেটাও কিন্তু একটা জানার বিষয়, এবং কত টাকা ইনকাম করতে পারি সেই বিষয়টাও আপনাদের কাছে জানানোটা গুরুত্বপূর্ণ। তাই 362 টাকার গ্যাস আমি বললাম, যদিও গতকালকে আমার একটু গ্যাস ছিল সেটা দিয়ে আমি চালাইছি, তবে গতকালকে আমি গাড়িটা সারাইছি, কোনো ট্রিপ মারিনি। সেটা আমার আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর বিশেষ করে আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করব আর ফেসবুকেও আপলোড করব, কারণ এই সম্পর্কে অনেক প্রশ্ন আসে, তাই এই প্রশ্নগুলো সবারই জানা প্রয়োজন, অ্যান্সারগুলো। তাই এটা দুইটা প্ল্যাটফর্মে আপলোড করার চেষ্টা করব। তাহলে চলেন আমরা এই যে গ্যাসের টাকাটা দিয়ে তারপরে বের হই। অনেক মানুষের অনেক বেশি জানার ইচ্ছে যে ভাই আমি কি আমার নিজের গাড়ি থাকলে প্রতিদিন 2000-2500 টাকা সব খরচ বাদ দিয়ে রাখতে পারবো, আর এটা কি ইনকাম করা সম্ভব? হ্যাঁ ভাই, আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই, আপনি প্রতিদিন যদি সকাল 6টার সময় নামেন আর যদি সন্ধ্যা 6টার সময় ওঠেন, কিংবা যদি আপনি 9টার সময় নামেন সকাল আর যদি রাত্র 9টার সময় আপনি যান, মানে টোটালি আপনি যদি 12 ঘন্টা চলান, তাহলে আপনার কিন্তু মোটামুটি 3 থেকে 3,500 টাকা ইনকাম করা পসিবল। আর আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনার 1000 টাকা খরচ বাদ দিয়ে 1000 টাকা মাইনাস করবেন আপনার সকল খরচ, গ্যাস, আপনার নিজের 200-100 টাকা এটা খরচ হয়, এটা বাদ দিয়ে আপনি 1000 টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকে এইটা আপনার পকেটে থাকবে। এখন যদি ধরেন আপনি 3500 টাকা ইনকাম করেন, তাহলে কিন্তু 1000 টাকা বাদ দিয়ে 2500 টাকা থাকে, আর এই 2500 টাকা কিন্তু আপনার পকেটে থাকবে বা রাখা যায় বা সম্ভব। সুতরাং এটা কোনো ব্যাপার না, 2000-2500 টাকা প্রতিদিন ইনকাম করা কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, নিজের গাড়ি যদি হয় তাহলে একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে আপনার গাড়ির যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু মেনটেনেন্স নিজের খরচের উপরেই যাবে। সুতরাং টাকাটা এদিক ওদিক খরচ করা যাবে না, এটা রেখে দিতে হবে জমিয়ে, কারণ গাড়ির একটা জিনিস লাগলে সেটা আপনার নিজে সারাইতে হবে। আর যারা ভাড়ায় চালায় বা ভাড়ায় চালাচ্ছেন তাদের জন্য যেটা হয় যে আমি যদি 2000 টাকা ইনকাম করি, যদি ভাড়ায় চালাই, তাহলে কিন্তু 1000 বা 800 টাকা কিন্তু মালিককে দিয়ে দেওয়া লাগে, বাদবাকি টাকা এটা আমার থেকে যায়। তবে হ্যাঁ, এই যে মালিককে দিয়ে দেওয়া লাগে এটা কিন্তু মালিকের দায়ভার। ধরেন গাড়িটা যদি সারানো লাগে তাহলে মালিক সারায়, গাড়ির যদি মোবিল ভরা লাগে, গাড়ির যদি কোনো সমস্যা হয় তাহলে এটা কিন্তু মালিকই সারায়। তবে হ্যাঁ, আপনার গ্যাস ভরার টাকা কিন্তু আপনার দিতে হবে, তেল ভরার টাকা কিন্তু আপনার দিতে হবে, গ্যাস কিন্তু মালিকে ভরে দিবে না। সুতরাং এটাও মাথায় রাখতে হবে। তো বিশেষ করে যেটা হয়েছে, আপনি প্রতিদিন যদি একটু খাটেন বা কষ্ট করেন তাহলে 2000 থেকে 2500 টাকা রাখা পসিবল। আসলে আপনাদেরকে উবার সম্পর্কে একটা ধারণা দিই। ধরেন আমি উবার চালাই না সবসময়, তো উবারে দেখেন আমার এখানে ওয়ালেটে যদি আমি যাই তাহলে আমার এখানে কত টাকা উবারে পাচ্ছে। উবার কিন্তু আমার কাছে 498 টাকা পাচ্ছে, তো আমার কাছে 1500 টাকার মতো পাই। তো আমি উবারকে 1000 টাকা দিয়ে দিছি, পর আবার আমার অ্যাকাউন্টটা চালু করে দিছে, তো এখনও 498 টাকা পায়। তো ধরেন এইখানে আমি এখন 3 দিন চালাইতে পারবো, 3 দিন পরে কিন্তু আবার আর একটা পেমেন্ট আমাকে দিতে হবে, মানে যে কয় টাকা জমবে ওইটা কিন্তু তাকে দিতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কিভাবে জমে। ধরেন আমি একটা ট্রিপ নিয়ে গেছি, সেই ট্রিপটার ভাড়া হলো 500 টাকা, তো টোটালি 500 টাকা। হ্যাঁ, ধরেন আমার ট্রিপটা আসছে, আমার এখানে দেখা যাচ্ছে 350 টাকা, আর ওখানে যাওয়ার পরে যাত্রী দিছে আমার হাতে 500 টাকা। এর মানে হচ্ছে আমি এখানে যেটা দেখছি এইটাই আমার, আর বাদ বাকি বাড়তি যে টাকাটা যাত্রী আমাকে দিছে সেই টাকাটা কিন্তু উবারের জন্য রেখে দিতে হবে, কারণ এইটা আবার উবারকে পেমেন্ট করতে হয়। এইভাবেই কিন্তু জমতে জমতে উবারের ওইখানে টাকাটা জমে, এবং বিশেষ করে যখন 1000 বা 1000 থেকে 1500 টাকার মতো জমে যায়, তখন কিন্তু উবারকে আবার ওই টাকাটা দিতে হয়। ওইখানে একটা টাইম লিমিট দিয়ে দেয় যে আপনি এই টাইমের মধ্যে যদি আপনি টাকাটা আমাদেরকে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে মানে নগদ কল ট্রিপ বন্ধ করে দেওয়া হবে। তো তারা বন্ধ করে দেয়, যদি আবার পেমেন্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু আবার চালু করে দেওয়া হয়। এখন ব্যাপার হচ্ছে পেমেন্টটা কিভাবে করে, উবার অ্যাকাউন্টে টাকাটা কিভাবে আমরা দেবো। উবার অ্যাকাউন্টের একটা নাম্বার আছে, যদি আপনারা জানতে চান বা আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন যে আমার উবার অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট করব, সেই সম্পর্কে একটা ভিডিও দেন বা ওই নাম্বারটা দেন, আমি দিয়ে দেবো। তো উবার অ্যাকাউন্টের একটা নাম্বার আছে, যেটা পেমেন্ট বিকাশে গিয়ে পেমেন্ট অপশনে গিয়ে সেই নাম্বারে টাকা সেন্ড করতে হয়, এবং রেফারেন্সে যে অ্যাকাউন্টটা আপনার যে নাম্বার দিয়ে খোলা ছিল সেই নাম্বারটা রেফারেন্সে রেখে দেন পেমেন্টে ওই অ্যামাউন্টটা বসিয়ে ওই যে কয় টাকা পাঠাবেন ওই কয় টাকাটা অ্যামাউন্টে বসিয়ে দেন আপনি যদি পেমেন্ট করে দেন, তাহলে আপনার ওই রেফারেন্সের নাম্বারে যে উবার অ্যাকাউন্ট আছে ওই উবার অ্যাকাউন্টের টাকাটা মাইনাস করা হয়। তো এই হলো উবারে টাকা সিস্টেম, মানে টাকা কমানোর সিস্টেম কিংবা তাদের পেমেন্ট করার সিস্টেম।
তো চলেন এখন একটা ট্রিপ মারার চেষ্টা করি, দেন আস্তে আস্তে আরও কিছু প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা, আর এখান থেকে ভাড়া দেখাইছে আমাকে 512 টাকা। তো এখানে আমি আপনাদের একটা হিসাব বোঝানোর চেষ্টা করব, যদিও যাইতে যাইতে রাত্র হবে, কোনো প্যারা নাই, লাইট টাইট আছে, আপনাদেরকে সুন্দর মতো হিসাবটা দিব। তো 512 টাকা আমার এখানে ভাড়া দেখাইছে, কিন্তু সে বসুন্ধরা আবাসিক এলাকায় নেমে কিন্তু আমাকে 512 টাকা ভাড়া দিবে না, সে কিন্তু ভাড়া দেবে মেবি 700 টাকার কাছাকাছি। তো এই যে 512 টাকা সেটা আমি পাবো, এবং 500 টাকার বাহিরে যে ভাড়াটা দিবে সে আমাকে যাত্রী, সেই ভাড়াটা কিন্তু উবারে কেটে নিয়ে যাবে। তবে বিশেষ করে যেটা হচ্ছে সেই টাকাটা কিন্তু আমার কাছেই থাকবে, তবে আমার কিন্তু সেটা বিকাশ করে উবারকে দিয়ে দিতে হবে। তাহলে চলুন ট্রিপটা কমপ্লিট করে আপনাদেরকে ভালোভাবে বুঝাই বলতেছি। আমি দিনে দিনেই চলে আসছি বসুন্ধরা আবাসিক এলাকায়, আমাকে এসে 700 টাকা ভাড়া দিল। তো এখানে 700 টাকা ভাড়ার দাঁড়ান আমি একটা কল রিসিভ করতেছি, কারণ সে যাবে হচ্ছে আদাবর। 450 টাকার একটা ট্রিপ ধরলাম, যাই হোক। তো 700 টাকা ভাড়া দিছে, এখানে কিন্তু 700 টাকা ভাড়া আসে নাই, সে আমাকে 30 টাকা টিপস দিছে। এখানে ভাড়া আসছে মূলত 670 টাকা। তো এই 670 টাকার ভিতরে আমি পাইছি ধরেন 512 টাকা, বাদ বাকি টাকাটা উবার নিয়ে যাবে। তবে 30 টাকা যে টিপস দিছে, এই 30 টাকা কিন্তু আমার নিজের ব্যক্তিগত। তো যাই হোক, এখন হচ্ছে আমি আর একটা ট্রিপ ধরছি, সে যাবে হচ্ছে আদাবর। তো এখান থেকে ভাড়া দেখাচ্ছে 450 টাকা। তো আমি এখন তাকে আদাবর নিয়ে যাব, এবং ওই ট্রিপটা কমপ্লিট করে ওইটার অভিজ্ঞতাটাও আপনাদের কাছে শেয়ার করব। তো সাথে থাকেন, জানতে পারবেন। তার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করার পর আমি তাকে বারবার কল দিচ্ছি, কিন্তু সে রিসিভ করতেছে না। তো জানি না সে যাবে কি না, তো আরেকবার ট্রাই করব, যদি যায় তো ভালো, নয়তো ক্যান্সেল করে দিতে হবে আমার। তবে ক্যান্সেল করে দিলে কিন্তু উবারের রেটিংটা কমে গেলে ভালো ভালো কল কিন্তু আপনার কাছে আসবে না। সুতরাং ক্যান্সেল না করে কন্টিনিউ করার চেষ্টা করাটাই সব থেকে বেশি বেটার। এখানে আর একটা অভিজ্ঞতা আপনাদেরকে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে নাম্বার দিয়ে উবার অ্যাকাউন্টটা খোলা তার, সেই নাম্বারটা তার কাছে না, সেই নাম্বারটা হচ্ছে অন্য একজনের কাছে। সো এর জন্য বারবার কেটে দিচ্ছিল কলটা। তো পরবর্তীতে সে আমাকে ফোন দিল যে ভাইয়া, আমি আবার মেসেজ করছিলাম উবার অ্যাপের ভিতরে যে আপনি কল রিসিভ করতেছেন না কেন। মানে এরকম হয়, অনেক অভিজ্ঞতা আছে যে লোকেশনে যাওয়ার পরে বলে যে আমি তো কল দিই নাই, আমি তো কোথাও যাব না। তো এর জন্য মানে শিওর হয়ে তার কাছে যাওয়াটা বেটার। তো এর জন্য আমি তাকে মেসেজ করছি, সে বলছে আমি যাব। তো আমি বলছি তাহলে কল ধরেন না কেন, কল দেন আমাকে। পরে আমাকে কল দিয়ে বললো ওকে আপনি লোকেশনে আসেন, আমি যাব। তো এর জন্য আমি এখন লোকেশনে যাচ্ছি। তো কনফার্ম না হয়ে আসলে উবারের কনফার্ম না হয়ে আসলে এই যাত্রীগুলো নেওয়া উচিত না, বা কোনো সময় নেবেন না, কারণ তাইলে আপনি ঠকে যাবেন। আপনি ধরেন গেলেন তার লোকেশনে, যাওয়ার পরে সে বলবো আমি তো কলই দিই নাই, হয়তো বা টিপ লেগে কল গেছে, এরকমটা বলে অনেক সময়। তো এইটা আসলে অনেক সময় খারাপ লাগে। তো এর জন্য কল দিয়ে কনফার্ম হয়ে দেন তারপরে যাওয়া উচিত। তো আমার সাথে এখন কথা হয়েছে, তো আমি এখন তার লোকেশনে যাচ্ছি, তাকে উঠিয়ে দেন শ্যামলী আদাবর শ্যাকের ট্যাগ 12 নম্বর রোডে দিয়ে আসবে ইনশাল্লাহ। তো আপনাদের সাথে প্রায় কথা বলতেছি 2 ঘন্টা পরে। এই 2 ঘন্টা অনেকগুলো কাহিনী হয়ে গেছে, একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমি যে ট্রিপটা নিয়ে এদিকে আসার কথা, সেই ট্রিপটা নিয়ে আমি চলে আসছি, এবং বিশেষ করে আমাকে সেইখানে ভাড়া দিছে 503 টাকা। যদিও গাড়ির ভিতরে বসেছিল এসি ছেড়ে প্রায় আধা ঘন্টার উপরে, এই কারণে ভাড়াটা একটু বেশি আসছে। তো 503 টাকা দিছে ভাড়া, এবং এখন পর্যন্ত সর্বমোট আমার উবারে ইনকাম 2 ট্রিপে 1017 টাকা। হ্যাঁ, তো আমি কিন্তু আর বেশি তাদের কাছ থেকে নিছি, কারণ এটা উবারের যে পার্সেন্টেজটা সেটা আমার কাছে আছে, ওইটা বিকাশে পাঠিয়ে দিতে হবে উবারকে। আর একটা কথা হচ্ছে যে আমার কিন্তু এখানে আর একটা আলাদা আর্নিং হয়েছে, সেটা হচ্ছে তারা গেছে হইলো আদাবর শ্যাকের টেক। তো শ্যাকের টেকে ওইখানে 500 টাকা ভাড়া আসছে, এবং বলছে যে ভাইয়া আমি শ্যাকের টেক থেকে আগারগা যাব খাবার দাবার খাইতে, যেখানে ওই যে কেক মামা ভাইরাল হয়েছিল সেখানে। তো বলছি সমস্যা নেই, আপনারা যাইতে পারেন। তবে আপনারা যদি যান তাইলে আপনারা একটা কাজ করবেন, উবারে গিয়ে সার্চ দিবেন, যে কটা কাজ ওই কটাকা আমাকে দিয়ে দিন। তো তারা যেটা করছে, তারা ওইখানে সার্চ দেওয়ার পরে যে কয় টাকা আসছে 351 টাকা আসছে, ওই 351 টাকা আমাকে অ্যাড করে জাস্ট দিছে। এইটা আসলে উবারের ভিতরে হিসাব না, এটা উবারের বাহিরে 350 টাকা ইনকাম। মোটামুটি দেখা যায় এই পর্যন্ত 1380 টাকার মতো, 1370 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো আলহামদুলিল্লাহ 3 ট্রিপে 1300 টাকা ইনকাম করছি। এখন দেখা যাক আরও যদি 2টা ট্রিপ মারতে পারি তাহলে 2200-2500 টাকার মতো ইনকাম করা সম্ভব। তো উবার পাঠাতে আসলে
আসলে ব্যাপারটা হচ্ছে কি, কখন ইনকাম হবে, কখন আসলে বেশি ভালো ট্রিপ আসবে এটা বলা যায় না। হয়তো আপনার কপাল ভালো থাকলে ট্রিপ হয়েও যেতে পারে ভালো কোনো ট্রিপ, আর যদি আপনার কপাল খারাপ থাকে তাহলে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও ট্রিপ পাওয়া যায় না। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার হিসাবে আমার 3 ট্রিপে 1350 টাকা বা 70 টাকার মতো ইনকাম হয়েছে। এখন দেখা যাক আরও 2-3 ঘন্টা গাড়ি চালাবো, দেখি কয় টাকা ইনকাম করা যায়, আর আপনাদের কাছে পুরো অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটা ট্রিপ পাইছি, সেটা হচ্ছে মিরপুর 60 ফিট দিয়ে যাবে হচ্ছে উত্তরাতে। এই ট্রিপটা হচ্ছে ইনড্রাইভে, ভাড়া দেখাচ্ছে 650 টাকা। তো এই ইনড্রাইভের ট্রিপগুলো হচ্ছে কি, এখানে কাউকে কমিশন দিতে হয় না, যেটা আসবে ভাড়া সেটা আমার নিজেরই থাকবে। সুতরাং কমিশন ছাড়া 650 টাকা ভালো ট্রিপ হলেও, কিন্তু এখন আমি যাকে নিয়ে যাব তাকে যেখান থেকে উঠাইতে একটু প্যারা খাইতে হবে। সুতরাং দেখা যাক কি হয়, আমি যাই ট্রিপটা কমপ্লিট করার চেষ্টা করব আর কি। অনেক ভিতরে, যদি এটা আপনাদেরকে একটু আমি দেখাইতে পারতাম যে লোকেশনটা কই, তাহলে বুঝতে পারতেন। দেখেন একদম ভিতরের দিকে, অনেক চিপাচাপা রাস্তা, তার ভিতর দিয়ে তাকে আনতে যাইতে হবে। সুতরাং আমি এখন একটু ট্রাই করব, কারণ এই একটা ট্রিপ মারার মতোই আমার গ্যাস আছে, তারপরে গ্যাস পুরাই যাবে, তারপরে মারতে পারবো না। এর জন্য চিন্তা করলাম একটু কষ্ট হইলেও এই ট্রিপটা কমপ্লিট করার চেষ্টা করি, এবং উত্তরা থেকে পরে গ্যাস নিয়ে দেন তারপরে বাসার দিকে ফিরবো ইনশাল্লাহ। মাঝে মধ্যে কি পরিমাণে প্যারা নেওয়া লাগে জানেন তো, এটা আসলে আমাদের কপাল বলেন বা ভাগ্য বলেন, কিংবা এটা আমাদের কাজ বলেন, যেটাই বলেন না কেন, এটা হয়। যাত্রী আসছে 2টা মেয়ে, তো এসি বন্ধ করেই আসছি, মনে হয় অসুস্থ ছিল, সেটা আমি জানতাম না। মানে গাড়িটা পুরো বমি করে মেখে ফেলছে, গাড়িটা এক কথায় মানে বমি করে ভিতরটা মেখে গেছে। এখন মানে এত গন্ধ আসে, যেটা এখন আর কোনো যাত্রী উঠাইতে পারবো কিনা সেটা আমি কনফার্ম না। উঠাইতে পারবো না, এটা পরিষ্কার করা লাগবে, পরিষ্কার ছাড়া আর সম্ভব না। মানে এই প্যারাও মাঝে মধ্যে ধরেন নিতে হয়, কিছু করার নেই। এখন ভিতরে বসাটাও একটা কষ্টকর অবস্থা আর কি, কি বলবো। যাই হোক, চলেন উঠি গ্যাস নেওয়ার উদ্দেশ্যে। যাই হোক, কোনো রকমে পরিষ্কার করলাম আমি। এখন যদি পরিষ্কার না করি তাহলে নিজেই গাড়ি চালাইতে পারবো না। এক বাসায় ঢুকে পরিষ্কার করে দেন তারপরে বের হয়েছি। তবে এখানে একটা ব্যাপার হয়েছে যে আমাকে ভাড়া যেটা ছিল তার থেকে একটু বাড়াই দিছে ভাড়া। তো এখানে আমি আসছিলাম 650 টাকায়, তো সে আমাকে 800 টাকা দিছে। 1000 টাকার নোট দিছে, 200 টাকা নিয়ে চলে গেছে, 800 টাকা আমাকে দিছে যে ভাইয়া আপনি পরিষ্কার করাই নিয়েন। এখন পরিষ্কার যে করাই নিব, করানো পর্যন্ত তো এখানে থাকা যাবে না। তো করাইতে গেলে আমার গাড়ি তো চালানো লাগবে। এর জন্য চিন্তা করছি যে শরম লজ্জা আর ওই ঘিন দিয়া কি করব। তো আমি নিজে একটু পরিষ্কার করে ফেলাই, পরেরটা পরে করব। তা আপাতত কইরা ফেলাইছি, এখন গ্যাস নিতে যাইতেছি। তো এই হলো অবস্থা। অনেক কিছুই হয় লাইফে, অনেক কিছুই হবে, এবং রাইড শেয়ার করতে গেলে অনেক প্রতিকূলতার সাথে যুদ্ধ করে তার রাইড শেয়ার করতে হয়, এইটা আসলে মেনে নিতে হবে। যাই হোক, এখন একটু যদিও আমার লাগতেছে, কিছু করার নেই, আল্লাহ ভরসা। এখন গ্যাস নিতে যাই, গ্যাস নিয়ে দেন কথা হচ্ছে। এয়ারপোর্টে 200 প্রেসারে গ্যাস নিয়েছি, প্রায় 500 টাকার গ্যাস ঢুকছে 10 টাকা কমে। তো আলহামদুলিল্লাহ এখন একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে মোহাম্মদপুর টাউন হল। তো এখানে ভাড়া দেখাচ্ছে 460 টাকা। তো দেন আমি যাত্রীদের নিতে আসছি, তো এখন তাদেরকে নিয়ে যাব, আর হিসাব কিতাব করব আপনাদের সাথে তাদেরকে ড্রপ করার পরে। তাহলে চলেন, আমি যাত্রীদের সাথেই দাঁড়াই আছি, তাদেরকে ড্রপ করে আপনাদের সাথে কথা হচ্ছে। তো তাদেরকে নামাই দিছি। তো চলেন এখন আজকে সারা বিকেলের ইনকামটা আপনাদের কাছে একটু বলি। আমি মনে করি কি জানেন, যেদিনকে প্রথম ট্রিপটা ভালো হয় সেদিনকে সারা দিনে আমার ভালো যায়। যাই হোক, এই কথা না বলি, আলহামদুলিল্লাহ ভালোই গেছে আজকে যে কটা ট্রিপ মারছি। তা আজকের ইনকামটা হচ্ছে আমার গিয়ে 2500 টাকার মতো। হ্যাঁ, 2500 থেকে 20 টাকা কম, তো 2480 টাকা ইনকাম হয়েছে আজকে আমার এই সারা বিকেলে। তো এখন দেখেন, আমি যদি সকালে বের হইতাম তাহলে কিন্তু আরও 2500 টাকার মতো ইনকাম
করা সম্ভব হইতো। আমি যেহেতু বিকেলে বের হয়েছি, ভালো ইনকাম হয়েছে। তবে সকালে বের হই না কেন, শুক্রবার দিনটা হচ্ছে জুম্মার দিন, তো শুক্রবার একটু বেশি ঘুমাই এবং বিশেষ করে ঘুমানোর পরে যখন জোহরের আজান দেয়, মানে জুম্মার নামাজটা পড়ি, নামাজটা পড়ে দেন 2টার সময় খাবার দাবার খেয়ে 3টার দিকে বের হয়ে যাই। এটা হচ্ছে আমার শুক্রবারের রুটিন। তো আজকেও আমি সেম রুটিনটা ইউজ করছি এবং সফল হয়েছি আলহামদুলিল্লাহ। ভালোই ইনকাম হয়েছে, খারাপ হয় নাই। তো আর খরচটা আমি একটু বলি আপনাদেরকে, তাইলে আপনারা মিলাইতে পারবেন, বুঝতে পারবেন যে আমার ইনকামের তুলনায় খরচটা আসলে কেমন হয়েছে। তো আমার আজকে ইনকাম হয়েছে ধরেন 2480 টাকা। ওই ক্ষেত্রে খরচটা হয়েছে ধরেন আমি এইমাত্র 490 টাকার গ্যাস ভরছি। আর যখন আমি বের হয়েছি তখন কত টাকার গ্যাস ভরছি, 350 টাকার মতো এই ধরেন গ্যাস ভরছি। তো এখানে তাহলে আমার খরচটা হইলো কত? খরচটা হইলো 500, 600, 700, 700, 800, এই 850 টাকার মতো কিন্তু আমার গ্যাস ভরা হয়েছে আজকে সারাদিনে, মানে সারা বিকেলে। তবে আমার গ্যাস কিন্তু এখনও 4 দাগ আছে। এর মানে হচ্ছে এই 4 দাগ দিয়ে আরও প্রায় যদি ভালো ট্রিপ মারি তাইলে 2000 টাকা ইনকাম করা সম্ভব। তো যাই হোক, খরচ হয়েছে 800 টাকা। আর আমার হাতে রইলো ধরেন এখন বাদ বাকি 1600 টাকার মতো, ধরেন আমার 1650 টাকার মতো আমার হাতে এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। তো এই তো আলহামদুলিল্লাহ, খারাপ না। তো শুক্রবারের তুলনায় একদম খারাপ না, ভালো ট্রিপ মারছি, ভালো ইনকাম করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা বিশেষ করে একদম শেষের দিকে একটু মেনশন করি, সেটা হচ্ছে যারা গাড়ি কিনতে চাচ্ছেন তারা একটু ভেবেচিন্তে গাড়ি কিনবেন এবং আপনাদের বাজেট যদি 10 থেকে 11 লাখ টাকা থাকে তাহলে ভালো পরিমাণে একটা বাজেট আছে এবং ভালো আপনারা গাড়ি কিনতে পারবেন। ওই ক্ষেত্রে আপনাদের দেখে শুনে ভালো কন্ডিশনের গাড়িটা কিনলে আপনাদের পোষাবে। আর যদি আপনাদের কপাল খারাপ থাকে তাহলে আপনাদের গাড়িটা যদি খারাপ হয় তাহলে গ্যারেজে নিতে নিতে আপনাদের পায়ের নিচের জুতা ক্ষয় হয়ে যাবে, যেটা বললাম। যাই হোক, তারপরেও একটু চেষ্টা করবেন। আর যাদের গাড়ি লাগে, যদি গাড়ি কিনতে চান, আপনারা অনেকে আছে প্রবাসে আছেন, গাড়ি কিনতে চাচ্ছেন, তো গাড়ি কিনে আপনারা পাঠাও বা রাইড শেয়ার করবেন, এরকম অনেকে আছে, আমাকে মেসেজও দেয়। যদি এরকমটা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। গাড়ি আছে আমার কাছে অনেকগুলো, তো আপনাদেরকে দেখাবো এবং গাড়ি ওইভাবে আপনারা নিতে পারবেন। তো যাই হোক, সমস্যা নেই। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু শিখাইতে পারছি আর কিছু শিখতে পারছেন। যদি এরকমটা হয় তাহলে একটা লাইক দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো এরকম দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক চ্যানেলে আপনারা নতুন আছেন, এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে যাবেন, কারণ এইরকম মজার মজার ভিডিও, শিক্ষণীয় ভিডিও কিন্তু আমি করে থাকি এবং আপলোড করে থাকি। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। সবাই ভালো থাকবেন, আশা করি আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন এই কামনায় এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।